টি-20 বিশ্বকাপে একদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 1 রানের হারে স্বপ্নভঙ্গ হলো নেপালের। অন্যদিকে উগান্ডাকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আজ রাতে মাঠে নামছে ভারত ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ হিসেবে চমক দেখাতে প্রস্তুত কানাডা ও নামিবিয়াও। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিজি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই জোমান ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি মাজহারউদ্দিন অমি এবং আমার সাথে আজ রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং সঙ্গীত শিল্পী মনি জামান। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। রাইট, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছি। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ শো। শান্ত ভাই, মনি ভাই, আমাদের ওয়ার্ল্ড কাপ কিন্তু মাঝ পর্যায়ে, এখন একটু গ্রুপ স্টেজের শেষের দিকে চলে এসেছি আমরা। জমজমাট বলতে পারি, ছোট দল বড় দল বলতে এখন কেউ নাই, ছোট দলরা হারাচ্ছে, বড় দল একটা তো অলরেডি মনে হয়। রাইট, এবং আমরা ওটাই বলছিলাম, ইউএসএ গ্রুপ থেকে কিন্তু ইউএসএ আর থ্রু, পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকেই বাদ, সুপার 8-এ তারা যেতে পারছে না। যদি এই গ্রুপের কথা বলতেন, পাকিস্তানের বাদ যাওয়াটা কতটুকু সারপ্রাইজিং আপনার জন্য শান্ত ভাই? না, আসলে সারপ্রাইজিং, বিকজ মানে ইউএসএ কিন্তু ওরা ভালো খেলেই আসছে, বাট ইউএসএ যে সেকেন্ড রাউন্ড যাবে সাধারণত কেউ চিন্তা করি না বেসিক্যালি। আর পাকিস্তানের মতন টিম যদি সেকেন্ড রাউন্ডে না যায়, আসলে খেলার মজাটা, ওয়ার্ল্ড কাপের মজাটা একটু হলেও আমার কাছে মনে হয় যে উত্তেজনাটা কমে যায়। রাইট, এবং বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটি পন্ড হয়েছে। পাকিস্তানের টেকনিক্যালি একটা চান্স ছিল, যদি এই ম্যাচটা তারা জিততে পারতো, ইউএসএ যদি হেরে যেত আয়ারল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের লাস্ট ম্যাচ রয়েছে কিন্তু আয়ারল্যান্ডের লাস্ট পারফরমেন্স যদি দেখেন, আমার ইউএসএ এর সাথে তাদের জেতাটা একটু হলেও টাফ হতো, বিকজ ইউএসএ পাকিস্তানকে হারিয়েছে সুপার ওভারে, যে তারপরে ইন্ডিয়ার সাথে কিন্তু বেশ ভালোই খেলছিল, লাস্টের দিকে যে আপনার হেরেছে। আর সত্যি কথা বলতে যে আয়ারল্যান্ড ব্যাকফুটে ছিল, তারা দুটো ম্যাচ হারা ছিল, সেদিক দিয়ে কিন্তু আমি বলবো যে আয়ারল্যান্ড একটু হলেও ব্যাকফুটে ছিল। যদি খেলা হতো আমার মনে হয় যে ইউএসএ জেতার চান্সেস বেশি থাকবে, বাট আমি মনে করি যে ইউএসএ ভালো খেলে কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়েছে, লাকটাও ফেভার করেছে, বৃষ্টি হয়নি, পাকিস্তান খেলতে পারেনি। বাট পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে আপনি যদি দেখেন, ওরা কিন্তু মানে নট আপ টু দ্য মার্ক। রাইট রাইট, বাট ওয়ার্ল্ড কাপের যদি কনটেক্সটে ভাবি শান্ত ভাই, পাকিস্তান অবভিয়াসলি আ বিগ নেম যদি আমরা ওয়ার্ল্ড কাপের দিক থেকে কনসিডার করি। সো পাকিস্তানের না থাকাটা সুপার 8-এ কিছুটা হলেও কি ফিকে হয়ে যাবে, নাকি ইউএসএ আবার চমক দেখাতে পারে? অ্যান্ড ইউএসএ যেভাবে খেলছে টি-20তে বলা আসলে ভেরি ডিফিকাল্ট, চমক দেখাতেও পারে, বাট তারপরেও সেকেন্ড রাউন্ডে ভালো টিমের নাম সবসময় তারা ভালো খেলে। পাকিস্তান হলে অন্য টিমগুলো একটু মানে খুব চিন্তায় থাকে যে পাকিস্তান যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে হারানোর মতন সামর্থ্য তারা রাখে। আর পাকিস্তান মানে থাকা মানে একটা উত্তেজনা সবসময় থাকে। তো ইন্ডিয়া পাকিস্তান, মানে আমাদের এশিয়ান সাইড থেকে যদি ইন্ডিয়া পাকিস্তান না যায়, তাহলে আসলে ওয়ার্ল্ড কাপের মজাটা একটু হলেও কমে যায়। তো আমার মনে হয় যে যদি খেলার মান চিন্তা করি বা পারফরমেন্স চিন্তা করি, তাহলে সেদিক দিয়ে ইউএসএ ভালো খেলে গিয়েছে, ডিজার্ভ টু গো সেকেন্ড রাউন্ড। রাইট রাইট, মনি ভাই, আমরা তো ক্রিকেট নিয়ে অনেক কথা বলি, বাট ক্রিকেটের সাথেও কিন্তু সঙ্গীত কোনো না কোনোভাবে জড়িত। প্লেয়াররা যখন নিজেদের একটু মাইন্ড রিল্যাক্স করতে চায়, দে লিসেন টু মিউজিক এবং নিজেদেরকে হালকা করে। আমরা সঙ্গীত শিল্পীরা যারা, আপনারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন, যখন ক্রিকেট খেলা দেখেন অ্যাজ আ ফ্যান, তখন কিভাবে পর্যালোচনা করেন ম্যাচগুলোকে? সাপোজ বাংলাদেশ যদি হেরে যায়, তখন কীরকম ফিলিং হয়? প্রথমত বাংলাদেশ হেরে গেলে অনেক বেশি খারাপ লাগে, হ্যাঁ। আর যেটা হয় যে আমাদের টিম এবার তো অনেক চমক দেখাচ্ছে, হ্যাঁ। সো সেই দিক দিয়ে আমরা অনেক আনন্দেই আছি। আর মিউজিকের সাথে তো আপনি দেখবেন ক্রিকেট স্টেডিয়ামে মিউজিক চলতেই থাকে, ঠিক আছে। ফ্যান্সরাও কিন্তু অনেক ধরনের বাদ্যযন্ত্র নিয়ে যায়। তো এই জিনিসটা, মিউজিকের সাথে ক্রিকেটের সম্পর্কটা অনেক, বাংলাদেশে খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়া হয়? রিসেন্টলি যাওয়া হয়নি, কিন্তু আগে গিয়েছি। কিন্তু সত্যিকার কথা, টেলিভিশনে কিন্তু এনজয় করি বেশি খেলাটা, মানে খেলাটা বোঝার ক্ষেত্রে, মানে বলগুলো দেখা যায়, ব্যাটসম্যান মারছে কিভাবে বা ক্যাচটা কিভাবে ধরলো, গ্যালারির থেকে আমার কাছে মানে টেলিভিশনটা বেশি রিভিউ পাওয়া যায়। রাইট, শান্ত ভাই, আমরা বলছিলাম যে পাকিস্তানের কথা, এই গ্রুপেই কিন্তু ইন্ডিয়ারও খেলা রয়েছে আজকে, এবং তারা তো খুবই স্ট্রং একটা ইউনিট। যদি এই গ্রুপ থেকে বলি, তাহলে ইউএসএর সাথে ইন্ডিয়াকে কিভাবে দেখছেন? আজকে ইন্ডিয়ারও খেলা রয়েছে কিন্তু দিন শেষে। সো আলটিমেটলি ইন্ডিয়া দলটা কি এবার? ইন্ডিয়া দল তো নো ডাউট অনেক স্ট্রং টিম, তাদের পুরো ব্যালেন্স টিম। আপনি যদি ব্যাটিংয়ে ডিপ দেখেন, অনেক ডিপ ব্যাটিংয়ে। বোলিংয়ে বুমরা চমৎকার বোলিং করছে, হার্দিক পান্ডিয়া চমৎকার বোলিং করছে। আমার মনে হয় যে ওদের টিম কম্বিনেশনটা এত ভালো
যে ওদের আর্লি উইকেট গেলেও কিন্তু তারা কাভার করে চলে আসে এবং তাদের স্ট্রাইক রেট যদি দেখেন ব্যাটসম্যানদের মোটামুটি সবার স্ট্রাইক রেট কিন্তু অনেক রাইট। আমরা যদি পয়েন্টস টেবিলটা দেখি শান্ত ভাই তাহলে বুঝতে পারবো জিনিসটা। ইন্ডিয়া দেয়ার টপ 3টা ম্যাচে 3টা জিতেছে। ইউএসএ সারপ্রাইজিংলি পাকিস্তানকে টপকে গিয়ে কিন্তু দে কোয়ালিফাইড ফর দ্য সুপার 8। আমি যদি পাকিস্তানের ছাড়াও কানাডা বা আয়ারল্যান্ডের কথা বলি, আয়ারল্যান্ড স্পেশালি কিছুটা হলেও কিন্তু তাদের খুব একটা ভালো টুর্নামেন্ট যায়নি, কারণ আমরা যতটুকু জানি আয়ারল্যান্ড একটা টেস্ট প্লেইং নেশন এবং তাদেরও কিন্তু সেই জায়ান্ট কিলার একটা ব্যাপার রয়েছে বড় দলগুলোকে হারানো। লাস্ট ম্যাচ এখনও রয়েছে, বাট আলটিমেটলি পাকিস্তানের যে মোরালি তারা ডাউন রয়েছে, আয়ারল্যান্ড কিন্তু টার্গেট করবে যদি পাকিস্তানকে হারানো যায়। সেটা তো অবশ্যই, মানে পাকিস্তানও যাবে না যে হারতে পারবে, প্রেস্টিজ ইস্যুর একটা ব্যাপার আছে। সত্যি কথা বলতে যে আয়ারল্যান্ডের স্টার্টিংটা খারাপ হতে কিন্তু তারা আর কামব্যাক করে আসতে পারেনি। মুভমেন্টটা খুবই দরকার। বাংলাদেশ যেমন শ্রীলঙ্কাকে প্রথমে হারিয়ে কিন্তু তারা একটা মুভমেন্টে চলে আসছে, যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা কম রান হেরেছি, বাট আমাদের খেলার অ্যাপ্রোচটা ভালো ছিল, যার দরুন কিন্তু আমরা নেদারল্যান্ডকে চমৎকারভাবে হয়েছে। সেই জায়গায় আয়ারল্যান্ডের স্টার্টিংটা ভালো না হতে তারা কিন্তু আর ব্যাক করতে পারেন। আপনি দেখেন 3টা খেলার মধ্যে একটা পরিচিত 2টা হেরেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে পাকিস্তান একটা হলেও জিতেছে, একটু হলেও পাকিস্তান এগিয়ে থাকবে আয়ারল্যান্ডের সাথে। রাইট। আমরা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেরই কমেন্ট দেখছিলাম, আমি একদম ধুয়ে দিচ্ছেন কিন্তু দলকে, যেভাবে ব্যাটিং নিয়ে ফেইলিয়ার হয়েছে বা দল ইউএসের কাছে হেরেছে তখন থেকেই কিন্তু তাদের এগেনস্টে অনেক রকম ক্রিটিসিজম হচ্ছিল। না, পাকিস্তান আপনি যদি দেখেন ইন্ডিয়ার সাথেও যদি তাদের ব্যাটিং যদি দেখেন, মানে এত কম রান পাকিস্তান না করার মতন টিম না। আমাদের আউটগুলো যদি দেখেন একটা পর্যায়ে কিন্তু ভালোই যাচ্ছিল, হঠাৎ করে কিন্তু তারা এলোমেলো খেলা শুরু করলো। তো সেদিক দিয়ে চিন্তাগুলো অবশ্যই মানে তাদের ক্রিকেট বোর্ড যারা আছেন বা সমালোচনা করবেই স্বাভাবিক। আমার অ্যাপ্রোচটা খুব ভালো ছিল না আমার কাছে মনে হয়েছে পাকিস্তান যারা ইন্ডিয়ার খেলার সাথে আউটগুলি আমি মনে হয় যে এইভাবে আউট হওয়ার কথা না পাকিস্তানি ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্বাভাবিক, বাংলাদেশে হলো বাংলাদেশে অনেক ধরনের কথা হয়, পাকিস্তানও সেম। তো খারাপ খেললে আসলে কথা একটু বেশি হয়, আর আমার মনে হয় যে পাকিস্তান টিম অনুযায়ী তারা তাদের খেলা খেলতে পারেনি। রাইট। আমরা যদি অন্যান্য গ্রুপগুলো দেখি শান্ত ভাই, নিউজিল্যান্ডও কিন্তু একটা দল যে বাদ পড়ে গেছে বড় দলগুলোর মধ্যে যদি দেখি। গ্রুপ বিতে এখানে অস্ট্রেলিয়া রয়েছে, স্কটল্যান্ড, ইংল্যান্ডেরও কিন্তু কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশন এখনও, যদিও তাদের 2টো ছোট ম্যাচ রয়েছে, বাট স্টিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু তারা। গ্রুপ বিতেও কিন্তু একটা সেকেন্ড প্লেস নিয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর অস্ট্রেলিয়ার কথা কি বলবো শান্ত ভাই? অস্ট্রেলিয়া তো মানে যেখানে যাচ্ছে তারা তাদের তারা মেন্টালি ফিজিক্যালি এত স্ট্রং, তাদেরকে ওই জায়গায় হারানোটা ভেরি ডিফিকাল্ট হয়েছে। অন্যান্য টিমের যদি দেখেন আপনি, নিউজিল্যান্ড কিন্তু তাদের পাশের দেশ, সেদিক দিয়ে কিন্তু চিন্তা করলে সেইভাবে কিন্তু তারা মেন্টালি বা ওইভাবে ফিজিক্যালি যে একটা টিম স্ট্রংনেসের যে ব্যাপারটা, ওরা সহজে খেলা ছাড়েন না, শেষ এন্ড অফ দ্য বল পর্যন্ত তারা চেষ্টা করেছে। সেই জিনিসটার কারণেই আমার মনে হয় যে অস্ট্রেলিয়া চমৎকার, এবং যারা ফর্মে থাকেন তারা কিন্তু যে জিনিসটা ধরে রাখেন, একটা ম্যাচ ভালো খেলার পর একটা ম্যাচ কিন্তু তারা দেখা যায় যে ভালো খেলে, ফেইলিয়ার হয় না। সেইগুলোর ক্ষেত্রে দিক দিয়ে চিন্তা করলে অস্ট্রেলিয়ার জন্য তারা সবসময় বেটার। রাইট। আমরা যদি অন্যান্য গ্রুপগুলোও দেখতাম, ইনফ্যাক্ট বাংলাদেশের গ্রুপটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা যদি গ্রুপ সি দেখি, এখানে আফগানিস্তান সারপ্রাইজিংলি 3 ম্যাচের 3টি জিতেছে। নিউজিল্যান্ড বলা চলে দে আর আউট অফ দ্য টুর্নামেন্ট, এবং ওয়েস্ট ইন্ডিজ কো হোস্ট, তারাও মোটামুটি গ্রুপ পর্যায় থেকে সুপার 8-এ যাচ্ছে। এই গ্রুপটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। নিউজিল্যান্ডের মতো দল, আমরা বলছিলাম যে নিউজিল্যান্ড গতবার যে ভালোভাবে ক্রিকেট খেলেছে টি20 ওয়ার্ল্ড কাপ, প্রতি আসরেই ইনফ্যাক্ট প্রত্যেক টপ 4-এ কিন্তু তারা থাকে। সেদিক থেকে কিন্তু বিগ ব্লো, আমরা 2-3টা বড় দলকে কিন্তু বাদ যেতে দেখেছি। হ্যাঁ, আপনি যদি দেখেন মানে উইকেটটাও কিন্তু একটা, আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ড হারার একটা কারণে উইকেটটা, ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু স্লো ছিল মনে হয়। আপনি দেখেন আমেরিকার কথা তো বাদই দিলাম, এখানে উইকেট মানে ব্যাটসম্যানদের খেলতেই পারছে, কোনো টিমে 100, 110, 105। তো সেদিক দিয়ে আমি আফগানিস্তান আবার এই ধরনের উইকেটে তারা চমৎকার ক্রিকেট খেলে। রাইট। মনিবা, আপনার ফেভারিট টিম কোনটা? এইবার কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে 20টি দল পার্টিসিপেট করছে, যেটা কোনোবারের তুলনায় সবচেয়ে বেশি, এবং অনেক দলগুলোকে ইনক্লুড করাতে ক্রিকেটটা আর একটু প্রসার করার ব্যাপারটা রয়েছে। সো এই 20টা দলের মধ্যে আপনার ফেভারিট কোন দল মনে হয়, বা কে ফেভারিট? বাংলাদেশ তো অবশ্যই আমার ফেভারিট দল, আমার দেশ। আর আপনি যদি ক্রিকেট এরিনার কথা বলেন, টোটাল 20টা টিম মিলে আমার কাছে না অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, এই 2টা টিমকে আমার খুব রোবোটিক মেশিনারিজ মনে হয় ওদেরকে, মানুষ মনে হয় না। ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ দেখেন, একদম সেই অনেক লম্বা, 8 নম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার তো বললেনই শান্ত। আর অন্যদের হয় কি, অন্যরা আমার কাছে যেটা মনে হয় যে আজকে যেমন খেলছে কালকে যে এরকম খেলবে এই নিশ্চয়তা, হ্যাঁ, এটা আপনি কোনো টিম, আরেকটা টিম কিন্তু বেশ অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, এটা হলো আফগানিস্তান। ট্রু। আমার কাছে মনে হচ্ছে যে আফগানিস্তান টিমে একটা
কিছু একটা ব্যাপার রয়েছে কিন্তু তারা বেসিক্যালি ফিজিক্যালি মেন্টালি তারাও স্ট্রং, তারা অনেক কষ্ট করেন। আর এই ধরনের উইকেটে তাদের ব্যাটসম্যান, ওপেনিং দুজন ব্যাটসম্যান তো চমৎকার ব্যাটিং করছেন। লাস্ট ম্যাচে মনে হয় রান করতে পারেন, বাট বাকি দুটো ম্যাচ কিন্তু আপনি দেখেন তারা চমৎকার স্টার্টিং দেয়, এটা তাদের অনেক বড় প্লাস পয়েন্ট। যদি আপনি টি-20তে প্রথম 6 ওভারে একটা ভালো স্টার্টিং দেন না, সেই ক্ষেত্রে কিন্তু ওই টিমটা অনেক স্টেপ এগিয়ে থাকে। আমার একটা কিউরিসিটি ছিল, মানে আমরা বলি আফগানিস্তান দেশের কথা যদি ভাবি, ফ্যাসিলিটি ওয়াইজ কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা নেই, বাট একটা দল হিসেবে এত ভালোভাবে কিভাবে তারা, ওই যে বললাম দে ফাইটার, তারা জন্ম থেকে ফাইট করে আসছে, তো সেদিক দিয়ে তারা এর জন্য তারা ফিজিক্যালি স্ট্রং থাকে, তাদের চিন্তা ধারণা, তাদের কাজের ক্ষেত্রে তারা ভেরি অনেস্ট, এবং তারা যেটা করতে চায় সেটা তারা মানে ওইভাবেই তৈরি হয় নিজেকে। তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে এর জন্যই তারা আফগানিস্তান ফ্যাসিলিটি নেওয়ার পরেও তারা মেন্টালি এত স্ট্রং থাকে যে জিনিসটা করতে চায়, তাদের গোলটা তারা একদম ধরবে, এইভাবে তারা আগায়। রাইট, ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট উইকেট টেকারও তাদের ফাজাল হক ফারুকী, হাইয়েস্ট রান গেটারও তাদের গুরবাজ। এই জায়গাটার থেকে একটা দেশকে মোটিভেট করার জন্য আফগানিস্তান একটা সময় আমরা ছোট দল বলতাম, বাট যেভাবে তারা ইমপ্রুভ করছে স্পেশালি শর্টার ফরম্যাটে, এটা কিন্তু অনেক, গতবার ওডিআই ওয়ার্ল্ড কাপে প্রায় সেমিফাইনাল আগে যেমন বাংলাদেশের সাথে খেললে অন্যান্য টিমরা একটু মাঝে মাঝে হতাশ চিন্তা, এখন সেটা করে না, বাট এখন আফগানিস্তানের সাথে যে টিমই খেলুক তারা কিন্তু একটু হলেও সমীহ করে চিন্তা করি যে আফগানিস্তানের সাথে খেলা যে কিছু হতে পারে, তো সিরিয়াসনেসের ব্যাপারে আফগানিস্তানের সাথে তারা বেশি মনোযোগ রাখে যে কোনো টিম, এখন মানে উপরে সারি টিমগুলো। রাইট, ফাজাল হক ফারুকীর কথা বলছিলাম, হাইয়েস্ট উইকেট টেকার, 3 ম্যাচে 12 উইকেট, আউটস্ট্যান্ডিং। মানে নতুন বল বলেন, পুরান বল বলেন, নতুন বলে তো তার সেই সুইং রয়েছে, দুই দিকে সুইং করাতে পারেন, বাট যে তার ফায়ার একটা রয়েছে তার বোলিংয়ে, নরকিয়া রয়েছে 9 উইকেট নিয়ে সেকেন্ড পজিশনে, তার থেকে কিন্তু ডিফারেন্স অনেক, 3 উইকেটের ডিফারেন্স টি-20তে অনেক, একটা ম্যাচ সহ। রাইট, ইনফ্যাক্ট একটা ম্যাচ কমও খেলেছেন কিন্তু ফাজাল হক ফারুকী। তাদের সেই অ্যাটাকে যে ভ্যারাইটি, শুধু রাশিদ খান বা মুজিবের উপর ডিপেন্ড করে কিন্তু তারা এখন আর নেই, সেটা সবচেয়ে মনে হয় বেস্ট পার্ট আফগানিস্তানের। আমরা সবসময় বলি না যে রাশিদের দল, মুজিবের দল, বাট এখন দেখেন কত পারফর্মার একটা দলে। এর জন্য তো মানে ভালো করার একটা কারণই হচ্ছে তারা সব দিক দিয়ে পারফর্ম করছেন, শুধু যে স্পিন বল দিয়ে তারা কাজ করছেন তা না, কিন্তু পেস বোলাররা এখন এগিয়ে আসছেন, ব্যাটাররা চমৎকার ব্যাটিং, শুধু যে ওপেনিং ব্যাটিং ভালো করে তা না, তা মিডল অর্ডারেও কিন্তু তাদের দেখেন অনেক স্ট্রং। রাইট, আমরা যদি টপ রান গেটারটাও দেখি শান্ত ভাই, তাদের গুরবাজ কিন্তু রাইট অ্যাট দ্য টপ, 3 ম্যাচে 167 রান করেছেন, মানে তার যে ব্যাটের যে তার ফ্লো এবং ভয় পান না, যেটা সবচেয়ে বেস্ট পার্ট মনে হয় তার ব্যাটিং। মানে এর জন্য তো মানে সাহসী, বলের উপরে যে চড়ে খেলেন, যেটা সাধারণত দেখা যায় যে অনেক ব্যাটসম্যানরা একটু হলেও বলের কাছে যেতে হয়, কিন্তু আফগানিস্তানরা আমি দেখেছি তারা একদম বলের উপর চড়ে খেলেন, যার জন্য তারা বলের ফেস মানে বলে হিট করতে ইজিলি করতে পারেন এবং খুব ভালো রিড করতে পারে বল। আসলে যখন ফর্মে থাকে প্লেয়াররা, মানে যেমন ওরা গুলো ফর্মে আছেন, সেটাকে ধরে রাখা, আমাদের দেশে যেটা কী হয়, আমরা ফর্মে আসার পরে কিন্তু পরের ম্যাচ যে রান করবো সেটা করতে পারছি না, ওরা কিন্তু সেই জিনিসটা করে যাচ্ছে, একটার পর একটা ফেইলিওর কিন্তু খুব কম হয়, সেই জন্যই আফগানিস্তান ধরেন আজকে এত ভালো টিম হয়ে দাঁড়াচ্ছে। রাইট, মনি ভাই, আমরা তো অনেক ক্রিকেট নিয়ে কথা বলে ফেললাম, একটু আপনার থেকে যদি একটা গান শুনতে পারতাম, আমরা এরপরেই ব্রেকে যাব আপনার গানটা শুনে, তো একটু যদি আমাদের দর্শকদের একটা গান শোনাতে। হ্যাঁ, করি তাহলে। শিওর শিওর শিওর। অনুভবে কল্পনাতে যে মিশেরা, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানেই চেরা, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়, হায় রে কোন সুখ আমার বিভোর তোমার স্বপনে, কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে
অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে আলো আধারিতে, লাগছিল তোমাকে স্রষ্টার গড়া কোনো প্রতিমা জানো। আউটস্ট্যান্ডিং। রাইট দর্শক, সময় হলো বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপের ছোট্ট একটা বিরতির। ফিরছি খুব শীঘ্রই। রাইট, ওয়েলকাম ব্যাক টু বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে। কথা বলছিলাম হাসিবুল শান্ত এবং মনিজামানের সাথে। শান্ত ভাই, সবচেয়ে মজার একটা খেলা কিন্তু হয়ে গিয়েছে, এবারে অলমোস্ট আ বিগ আপসেট যদি টুর্নামেন্টের বলি। ইউএসএ পাকিস্তানে হারার পর নেপাল কিন্তু প্রায় সাউথ আফ্রিকাকে হারিয়ে ফেলেছিল, মাত্র 1 রানের ব্যবধানে তারা হারে। ইট ওয়াজ আ হার্ট ব্রেকিং গেম ফর দেম। তাও আবার বল মিস করে লাস্ট বলে রান আউট হয়। খুবই আনফরচুনেট, কিন্তু খুবই আনফরচুনেট। একদম কাছে যে হারা যাওয়াটা আসলে আমি বলবো যে সাউথ আফ্রিকা এটা পুরো লাকি ম্যাচ। তারা লাক, বাংলাদেশেও লাক ফেভার করাতে, কিন্তু আমার মনে হয় যে আম্পায়ারের ওই দূরে একটা ডিসিশন বা কয়েকটা ওয়াইডও মনে আম্পায়ার দেন, ওগুলো না হলে বাংলাদেশও জিততো। আপনি নেদারল্যান্ডের সাথেও দেখেন, ওরা কিন্তু প্রথমে মানে আর্লি কিছু উইকেট পড়ে যাওয়ার পর লাস্টের দিকে যে খুব অনেক কষ্ট হাতে জিতেছে। সেই ক্ষেত্রে বলবো যে নেপালের এটা আমি বিশাল সাকসেস, বিকজ সাউথ আফ্রিকার মতন টিম কে 117 রানে আটকে দেওয়া মানে বিশাল ব্যাপার। এবং ওদের স্পিনাররা চমৎকার বোলিং করেছে, দুজন স্পিনারে একজন 3 জন, একজন 4 উইকেট পেয়েছে। আমার মনে হয় যে ওই জায়গাটায় সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে গেছে এবং উইকেটটা স্পিনের ফেভারিট ছিল। এবং আপনি যদি দেখেন নেপালের স্টার্টিংটাও কিন্তু, ব্যাটিং স্টার্টিংটাও কিন্তু ভালো ছিল। আসিফ সিদ্দিকি মানে চমৎকার ব্যাটিং করছিলেন। সো আমার মনে হয় যে অভিজ্ঞতার কারণে নেপাল আজকে এটা হেরে যায়। তাদের সাপোর্টিং ব্যাটসম্যানরা যে সময় যে শটগুলি দরকার ছিল না, সেই জায়গায় আসলে অভিজ্ঞতার খুবই দরকার ছিল। আমার মনে হয় যেভাবে ওরা সেকেন্ড রাউন্ডে এসেছে, যেভাবে লাখ ফেভার করছে, আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডে ওরা অনেক ভালো ক্রিকেট খেলবে। রাইট, আমাদের সাথে আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিবেন। হীরা, স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ান্স এগেন। বাংলাদেশের কনটেক্সটে আপনাকে প্রশ্ন করতে চাই। বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচ জিতেছে এবং সুপার 8-এ যাওয়ার ব্যাপারে কিন্তু কিছুটা হলেও বাংলাদেশ এক পা দিয়ে রেখেছে, বাট এগেনস্ট নেপাল তাদের লাস্ট খেলা রয়েছে। আমরা নেপালের সাউথ আফ্রিকার ম্যাচটাও দেখেছি। যদি একটু বলতেন নেপালের সাথে ম্যাচটা নিয়ে বাংলাদেশ দলের পরিকল্পনা এবং দলের কি অবস্থা। অডিওতে কিছু একটা সমস্যা হচ্ছে। উনি ওয়েস্ট ইন্ডিজ রয়েছেন, বেগিয়ে পারেন, উনি ইউএসএ ছিলেন, ইউএসএ থেকে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন। হীরা, আপনার অডিওটায় আমরা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, যদি আরেকবার একটু ট্রাই করতেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? অডিও আসছে না আব্দুল্লাহ হীরার, আমরা আবার তার সাথে সংযুক্ত হব। যেটা বলছিলাম যে বাংলাদেশের গ্রুপে এখনও কি আমরা বলতে পারি শান্ত ভাই যে বাংলাদেশ সুপার 8 কনফার্ম করেছে? না, নেপালের আজকের খেলা যদি দেখেন সেই অনুযায়ী যদি বলি, তাহলে আমাদের কনফিডেন্স আমরা অবশ্যই জিতবো। বাট টি-20তে আপনি আগের থেকে কখনো বলতে পারেন না যে বাংলাদেশ জিতবে বা নেপাল জিতবে। তো এখানে ফাইট হবে। আর যদি অবশ্যই যদি কোনো মানে কী বলবো যে বাংলাদেশ হেরে যায় বা যদিও হারে কাছে যায়, যদি হারে তাহলে তখন আপনার নেদারল্যান্ডের সাথে শ্রীলঙ্কার খেলা আছে, সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। বাট আমি মনে করি বাংলাদেশ ইজিলি জিতবে নেপালের সাথে, বিকজ বাংলাদেশ স্পিনটা একটু হলেও স্ট্রং, সাউথ আফ্রিকার স্পিনে একটু হলেও উইক আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের চান্স বেশি থাকবে। বাট বাংলাদেশকে অবশ্যই তাদের আজকের খেলাটায় কে কীরকম বোলিং করেছে, তার কী কোন জায়গায় উইক আছে ব্যাটসম্যানরা, সেগুলা অ্যানালাইসিস করে সঠিক প্ল্যান নিয়ে যদি মাঠে খেলতে পারেন, নেপালকে হারানো মনে হয় না কঠিন হবে। ইকুয়েশনের উপর ভর না করে এখন নিজেদের উপরই খেলাটা রাখলেই ভালো। মানে আমাদের সাথে যাওয়ারই দরকার নেই, আমাদের স্ট্রেট জিততে হবে। ট্রু। রাইট, আমাদের সাথে আব্দুল্লাহ হীরা আবারও সংযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। হীরা, আমি লাস্ট টাইম যে প্রশ্নটা করেছিলাম, বাংলাদেশের লাস্ট খেলা নেপালের এগেনস্টে, নেপাল সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল। সো বাংলাদেশের লাস্ট ম্যাচের আগে দলের কি অবস্থা এবং যদি একটু আপডেট দিতেন আমাদের। দেখুন, দলের আপডেট দিতে প্রথমে চাই মাঝে ধন্যবাদ আপনাকে। দলের প্রথম আপডেট হলো দল একটু পরেই অনুশীলনে নামবে। তবে আমাদের কিউরিওসিটি হলো যে বাংলাদেশ, কিউরিওসিটি বা প্রশ্ন বলেন, বাংলাদেশ যেহেতু শেষ ম্যাচটা নেপালের বিপক্ষে রাতে খেলবে এখনকার স্থানীয় সময়ে, আমরা ভেবেছিলাম যে এই অনুশীলনটা রাতে সেরে দিবে, কারণ একদিনই তো লাস্ট অনুশীলন করবে বাংলাদেশ। তো সেই জায়গায় বাংলাদেশ ডে টাইম অর্থাৎ দিনের বেলা, সকালবেলায় এই স্থানীয় সময়ে তারা অনুশীলন করবে, প্রায় কয়েক ঘন্টা অনুশীলন করবে। তারপর দুপুর 12টা বা 12:30 যেটা হয়ে থাকে একটা প্রি ম্যাচ কনফারেন্স হবে।
সেখানে বাংলাদেশের লাস্ট আপডেট তুলে ধরবে। কিন্তু একটু আগে যে আলোচনা আপনারা করছিলেন, শান্ত ভাই সম্ভবত ওই নিয়ে কথা বলছিলাম নেপালের বিপক্ষে। আমি শান্ত ভাইয়ের কাছে একটা প্রশ্নই রাখতে চাই। শান্ত ভাই, বাংলাদেশ আর নেপালের মধ্যে আসলে পার্থক্য কি? বাংলাদেশ দলকে কি আমরা কনসিডার করতে পারি নেপালের মতো করে? কালকে নেপাল 116 রানের টার্গেটে 1 রানে হেরেছে। অভিজ্ঞতার প্রশ্নেই আমরা এটা ধরে নিতে পারি যে নেপাল হেরে গেছে একেবারে। এই ম্যাচ আর হারার কোনো সুযোগই ছিল না, ধরে নিলাম যে এই ম্যাচ হেরেছে শুধু অভিজ্ঞতার কারণে। বাংলাদেশ 114 রানের টার্গেটে 4 রানে হেরেছে। বাংলাদেশও কি অভিজ্ঞতার কারণে হেরে যাবে? বাংলাদেশ বড় দল হয়ে উঠতে পারেনি, কিন্তু বাংলাদেশ তো অভিজ্ঞ দল। আর একটা ব্যাপার হলো যে বাংলাদেশ আর নেপাল বা এর বাইরে যে দলগুলো বড় দল হিসেবে আছে, তারা কি এই ম্যাচ কখনো হারতো? পাকিস্তান মাঝে মধ্যে এইসব ম্যাচ হেরে বসে বটে, কিন্তু এই ম্যাচ কিন্তু হারার মতো ম্যাচ না। আবার বাংলাদেশ যতটুকু অভিজ্ঞ দল হয়েছে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ এইরকম 4 রানে হারার মতো না। যাই হোক, কালকের ম্যাচটা কিন্তু যদি নেপাল জিততো, জেতার মুডেই ছিল, জেতার লাইনে ছিল, তাহলে কিন্তু ইকুয়েশনটা এমন হতো, সবারই হয়তো জানা, যে নেপাল বাংলাদেশ ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হতো। নেপাল বাংলাদেশকে হারালে বা বাংলাদেশ হেরে গেলে বাংলাদেশের সুপার 8, আমরা যেটা বলছিলাম সুপার 8-এর খুব কাছে গেছে, সুপার 8 বাংলাদেশ প্রায় নিশ্চিত করে ফেলেছে, সেই সমস্ত কথাগুলো একেবারে খুব হালকা কথা হয়ে যেত। আমাদের ধারণাই ছিল না যে দক্ষিণ আফ্রিকার মতো দলকে নেপাল হারাতে পারে। রাইট হীরা, আরেকটা জিনিস জানার ছিল আপনার থেকে। এই কিংসটাউনে কিন্তু নেপাল সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছে, আমরা দেখেছি একটা লো স্কোরিং এনকাউন্টার হয়েছে। বাংলাদেশও কিন্তু কিংসটাউনে খেলবে নেপালের এগেনস্টে। সো যদি প্লেইং 11 বা টিম কম্বিনেশনের কথা জিজ্ঞেস করি, কোনো কি চেঞ্জেস হওয়ার পসিবিলিটি আছে বাংলাদেশ দলে? আমরা এই এখন পর্যন্ত এরকম জানতে পারিনি। লাস্ট ম্যাচে যখন নেদারল্যান্ডসের বিপক্ষে নামে, তখন আমরা ভেবেছিলাম এই কিংসটাউনে যদিও ডে টাইমের কথা চিন্তা করে হলেও একজন একটা চেঞ্জ আনতে পারে। সেখানে আমরা ভেবেছিলাম জাকির আলীকে ড্রপ করে হয়তো শেখ মাহাদিকে একটা স্পিনার ইনক্লুড করতে পারে, কিন্তু এই ম্যাচে সম্ভবত আমরা সেটা দেখতে পারি। লাস্ট ম্যাচে আমরা যে লো স্কোরিং দুই দলের স্পিনাররা যেভাবে ভালো দাপট দেখিয়েছে, দক্ষিণ আফ্রিকার স্পিনার আপনারা দেখেছেন যে কি দাপট, 4টা উইকেট পেয়েছে। তো এই কারণে আমরা ধারণা করতে পারি একটা শেখ মাহাদি হয়তো দলে থাকতেই পারেন, এরকম একটা আমাদের ধারণা। কিন্তু আমরা দল থেকে কিছু পাইনি, হয়তো আমরা প্রেস কনফারেন্সে অবশ্যই এরকম একটা বার্তা পাবো বলে আশা করছি। রাইট হীরা, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার রয়েছে, আমাদের সাথেই থাকবেন। মনির ভাই, আপনার কাছে তো আবার আসতেই হচ্ছে, আমাদের আবার একটু এন্টারটেইনমেন্ট, আমাদের আর একটু অ্যাটমসফিয়ারটা খুব ডিপ হয়ে যাচ্ছে, খুব গম্ভীর হয়ে যায়। মনির ভাই যেহেতু আছে, আমাদের একটা গান বেশি হয়ে যায়, অনেকক্ষণ ধরে মনির ভাই বসে আছে। রাইট, আপনার কাছ থেকে যদি একটি গান আবার শুনতে পাই, আমাদের দর্শকরা কিন্তু আপনার গান শোনার জন্য ওয়েট করছে। ওকে, থ্যাংক ইউ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, হে দিও তোমার মালা খানি। বাউলের মনটার হে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে সময় হলো আরও একটি বিরতির, ফিরছি খুব শীঘ্রই। ওয়েলকাম ব্যাক টু বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে। আমার সাথে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত এবং মনির জামান। এছাড়াও রয়েছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ হীরা ওয়েস্ট ইন্ডিজ থেকে। আমরা সরাসরি তার কাছেই যাচ্ছি। আবার হীরা, ঈদের দিন বাংলাদেশের খেলা, আপনারা সংবাদকর্মীরা রয়েছেন, প্লেয়াররাও রয়েছে, ঈদের দিনের প্ল্যানটা কি আপনাদের? এবং অবশ্যই বাংলাদেশের খেলা, বাট অ্যাজ আ সহকর্মী যদি জিজ্ঞেস করি, আপনার ঈদের দিনের প্ল্যানটা কি? আজহার, এখন এই মুহূর্তে কিন্তু ঈদের দিনের এক ধরনের প্ল্যান চলছে। আমরা যে জায়গাটায় আছি সেন্ট ভিনসেন্টে, সেখানে প্রায় 17 জন সাংবাদিক একই একটা ভিলা অ্যাপার্টমেন্টে আছে, যে কারণে বুঝতেই পারছেন
ঈদের দিন উদযাপন করার বেশ সুযোগ রয়েছে। আমরা কোরবানি দেওয়ার প্ল্যান আছে নাকি? একটা অবশ্যই একটা ঈদের উদযাপন যেটা বলে নামাজ পড়ার একটা চেষ্টা চলছে যে কোনোভাবে এখানে নামাজ পড়া যায় কিনা। সেখানে টিমের একটা, আমি যতটা টিম থেকে জেনেছি তারা একটা ব্যবস্থা নিয়েছে যে 16 তারিখ সকালবেলা অর্থাৎ আগামী সকালেই ঈদ উদযাপনের জন্য নামাজ পড়া এবং ভালো একটা খাবার গ্রহণ করা। সেটা রাতে যেহেতু ম্যাচ, পরের দিন যেহেতু আবার এখান থেকে ব্যাক করবে, বাংলাদেশ এন্টিকাতে যাবে। তো আমরাও বাংলাদেশ দলকে একটু চাইছি যে ঈদের নামাজটা যদি একসাথে পড়া যায় তাহলে আমাদেরও নামাজটা পড়া হয়ে যায়। বাট আমাদের একটা ভালো মেনু করার ইন্তজাম চলছে। আমরাও ঈদের দিন একটা ভালো খাবার সাংবাদিকরা যাতে খেতে পারি, নিজেদের উদ্যোগে এই চেষ্টা চলছে। আমাদের যারা এ ধরনের আয়োজন করতে পছন্দ করেন তাদেরকেই এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ হীরা, আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে দেশের বাইরে, ফ্যামিলির বাইরে গিয়ে সংবাদকর্মীরাও তাদের কাজ করে বেড়ান এবং অনেক কিছু স্যাক্রিফাইস কিন্তু তারাও করেন, সো তাদের জন্য স্যালুট রয়েছে। আব্দুল্লাহ হীরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শান্ত ভাই, যেমনটি বলছিলাম, বাংলাদেশের কনটেক্সটে যদি আমি আবার যাই, বাংলাদেশের এইবারের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিচুয়েশন ছিল। আমরা ইউএসের কাছে সিরিজ হেরেছিলাম, বাট দ্য ওয়ে উই কেম ব্যাক, শুরুটা ভালো হয়েছে। আমরা নেদারল্যান্ডের সাথে কম্প্রিহেন্সিভ জয় পেয়েছি। লাস্ট ম্যাচ নেপালের সাথে আপনার অ্যাজ এ ফর্মার ক্রিকেটার এক্সপেকটেশনটা কী থাকবে? যদিও আমাদের দলে কিন্তু কিছু কিছু কনসার্ন রয়েছে যদি ব্যাটিংয়ের কথা বলি। না, তো অবশ্যই থাকবে যে আমরা জিতবো ফার্স্ট, জিতা ছাড়া কোনো ওয়ে নাই এখানে। আমি হারার পরে নেদারল্যান্ডের খেলা, শ্রীলঙ্কার খেলার জন্য ওয়েট করবো, সেটা আমি যাবোই না। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের যেভাবে হোক তার প্ল্যানিং যেটা করবো আমরা সেটা যাতে মাঠে ইউটিলাইজ করতে পারি। যেমন ওদের স্পিনাররা ভালো বল করে, সেই জায়গাটা আমরা কীভাবে খেলবো, এই প্ল্যানিংগুলি অবশ্যই আমাদের মানে করে মাঠে যদি আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে নেপালকে হারানোর মতন টিম বাংলাদেশ। এবং আমাদের বোলিং সাইডটা খুব ওদের নেপালের চাই মনে করি পেস একটা অনেক বেটার। তো মুস্তাফিজ এখন যে বোলিং করছেন, কেউ কেউ কিন্তু তাকে লাস্টে দিয়ে খেলতে পারছেন না, চমৎকার বোলিং কিন্তু তাকে রিড করতেই পারছেন না। সো সেটা মুস্তাফিজ কিন্তু ধারাবাহিকতা ধরে রাখছেন, সবচেয়ে বড় জিনিস। সাথে তাসকিন, জুনিয়র সাকিব দুজনই কিন্তু সাপোর্টটা ভালো দিচ্ছেন। রিশাদ প্রতিদিনই দেখা যাচ্ছে প্রথম ওভারটা প্রতি ওভারে যখনই ব্রেক থ্রু দিচ্ছে দুটো করে নিচ্ছে, এবং তার হচ্ছে না, স্পিন হচ্ছে, লেগ স্পিন হচ্ছে, টার্ন পাচ্ছে। প্রথম ওভারটা যে হয়তো রান হয়ে যাচ্ছে দুটো ম্যাচে, প্রথম ওভারে কিন্তু রান, সেই জায়গাটা যদি সে নিজেকে আরও রেডি করে তার মানে আরও স্ট্রং হয়ে যাবে টিম। সো বোলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে নেপালের থেকে আমরা এগিয়ে আছি, কারণ এটা মাঠে করতে হবে। আর ব্যাটারদের আমার মনে হয় যে নেপালের সাথে একটা সুবিধা আছে, তাদের স্পিনার চেয়ে লেগ স্পিনার বেশি, দুজন লেগ স্পিনার আছে, সেটা কাজে লাগাতে হবে। যারা লেফট রিভার্স, তামিম আছেন, শান্ত আছেন, সাকিব আছেন। সো আমার মনে হয় যে তারা যদি এইভাবে প্ল্যান করে যে লেগ স্পিনার আসলে তারা ব্যাটিং করবে, ওইভাবে যদি চিন্তা করে আগান, এবং শান্ত যদি একটা রান আসলে টি20তে রানে আসাটা ভেরি ডিফিকাল্ট, কম বলে খেলা, হিট স্ট্রাইক রেট ভালো রাখতে হয়। তারপরে বলবো শান্ত যদি তার ফর্মে আসার একটা সুযোগ নেপালের সাথে সেটা সে যদি কাজে লাগাতে পারে, আমার মনে হয় যে অবশ্যই জিতবে। এবং হৃদয় লাস্ট ম্যাচ বাদে ভালো খেলছেন, মাহমুদুল্লাহ শেষটাও ভালো দিচ্ছেন, তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারলে আমার মনে হয় যে নেপালকে হারানোর মতন টিম। বাট উইকেটটাও একটু ফ্যাক্টর আছে, উইকেটে টচ। আমাদের আজকে রাতে কিন্তু আরো দুটো খেলা রয়েছে, ভারত এবং কানাডা এবং ইংল্যান্ড এবং নামিবিয়ার খেলা রয়েছে। ভারত তো আমরা জানি যে দে আর অলরেডি থ্রু ফর দ্য সুপার 8। ইংল্যান্ডের কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ নামিবিয়ার এগেনস্টে, যদিও তারা ফেভারিট থাকবে, বাট স্টিল ফার্স্টে যদি দেখি ভারত এবং কানাডার খেলাটা রাত 8:30টায় সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে খেলা হবে। এবং অন্যদিকে কিন্তু ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু তারা কিছুটা প্রেসারে রয়েছে এগেনস্ট নামিবিয়া। খেলাটা হবে ভিভ রিচার্ড স্টেডিয়ামে রাত 11টায়। যদি বৃষ্টি বিঘ্নিত খেলা না হয় বা বৃষ্টি যদি খেলা ব্যাঘাত না ঘটায়, ইংল্যান্ড নিশ্চয়ই চাবে বৃষ্টি টিষ্টি না হয় যাতে খেলাটা পণ্ড না হয়। মানে বৃষ্টি হলে তো ইংল্যান্ডের খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, খুবই পরে মানে সেকেন্ড রাউন্ডে যাওয়াটাই তো টাফ। ইনফ্যাক্ট আমরা বৃষ্টি দেখেছি কিন্তু অনেক বড় দলকে ছিটকে দেওয়ার জন্য বৃষ্টি যথেষ্ট, সেরকম হচ্ছে কিন্তু অনেকগুলোই এরকম হচ্ছে। রাইট। শান্ত ভাই, যদি আপনার অবজারভেশন জানতে চাই, ইংল্যান্ড নামিবিয়া অবভিয়াসলি ইংল্যান্ড এগিয়ে রাখবেন, বাট ওই যে ওয়েদারের কথা যেটা, এটা তো পুরো লাখের ব্যাপার, এটার উপর তো কিছু করার নেই। ইংল্যান্ডকে যদি মানে জিততে হলে বিগ মার্জিনে জিততে হবে, এবং সেটা নামিবিয়ার সাথে আমার মনে হয় যে ইংল্যান্ড করতেও পারে। তো অল্প রানে যদি আগে ব্যাটিং করে ভালো একটা স্কোর করতে হবে, এবং যদি আগে নামিবিয়া ব্যাটিং করে যত কম রানে পারে ইংল্যান্ড চাবে যে তাদেরকে বোলার করতে।
চেষ্টা করবে তারা সেকেন্ড রাউন্ডে ওঠার জন্য, রান রেটটা যাতে তাদের ভালো থাকে। এছাড়া ইংল্যান্ডের আসলে কোনো আমার মনে হয় না অন্য কোনো চিন্তা করছেন। নামিবিয়াকে হারানোর মতন টিম ইংল্যান্ড, এবং আমার মনে হয় যে ভালোভাবেই তারা আজকে জিতবে খেলাটা। রাইট, বাট অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের যে খেলাটা রয়েছে ও ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে বলা হচ্ছে যে তারা কি আসলে স্কটল্যান্ডকে একটু ছেড়ে দিয়ে কথা বলবে নাকি, তাহলে ইংল্যান্ড কিন্তু বাদ হয়ে যাবে। অস্ট্রেলিয়া আমার মনে হয় না তারা ওগুলো চিন্তা করে ক্রিকেট খেলে। Right. তারা মানে যে টিমে হোক তাদের ন্যাচারাল খেলাটা খেলে এবং যত পারে তারা ডমিনেট করতে চায়, বিকজ তারা চিন্তা করে যত ডমিনেট করবে টিমকে অন্য টিমরা তাদেরকে ভয় রাইট করবে। রাইট রাইট শান্ত ভাই, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমরা মনির ভাই, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে আসছি, মনুরে গানটা দিয়ে আপনি শেষ করবেন, এটা রিকোয়েস্ট রয়েছে অনেক জায়গা থেকে। একটু আমাদের দর্শকদেরকে আমি বিদায় নিয়ে আমি আসছি আপনার কাছে। দর্শক, বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে সময় হলো এবার আমাদের চলে যাওয়ার, বাট যাওয়ার আগে মনির ভাইয়ের কাছ থেকে কিন্তু গান শুনতে শুনতে আমরা যাব। মনোরে ও রে ও মন রে, মানুষ গড়া মাটি দিয়া অন্তর রইল পাথর হইয়া, দুই চোখ ভিজাইলি যার সনে, সে তোর ব্যথা দেখলো না রে মনোরে। ও রে ও মন রে, মিছা স্বপ্ন দেখা রে তুই যে থাকিস সুখের তার, দুঃখ যে তোর ভালোবাসা চলো নারী মালায় গাথা। মিছা স্বপ্ন দেখা রে তুই যে থাকিস সুখের তার, দুঃখ যে তোর ভালোবাসা